প্রচণ্ড শব্দ তুলে পেছন থেকে আসা বাসটা তীব্র এক ব্রেক কষল, কিন্তু শেষ রক্ষা হলো না। বাসের চাকা ঘষতে ঘষতে এগিয়ে ধাক্কাকে ভীষণভাবে দুলে উঠে থেমে গেল। মুহূর্তে লোকজনের কোলাহলে কান পাতা দায় হয়ে উঠেছে। কিন্তু কাকে ধাক্কা মারল বাসটা ঠিক বুঝে উঠতে পারল না প্রতিভা। ওরা যে এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে, তার উপর বাসটাও চলছিল এত টিকিট টিকিট করে, আর একটু হলেই লেটমার্ক পড়ে যাবে। একজন সেবিকার হাসপাতালে পৌঁছতে দেরি হওয়াটা মোটেও কর্তব্যপরায়ণতার চিহ্ন নয়। কত শত অসুস্থ মুমূর্ষ মানুষজন চেয়ে থাকেন একজন ডিউটিরত নার্সের মুখের দিকে। কখন নার্স দিদি এসে রাতের খাওয়াটা খাইয়ে দেবেন, কখন ধরে ধরে একটু টয়লেটে নিয়ে যাবেন, আর কখনই বা একটা ব্যথা নিরোধক ইঞ্জেকশন দিয়ে যন্ত্রণার উপশম ঘটতে সাহায্য করবেন। পেশায় একজন সেবিকা, যাকে আমরা নার্স বলে থাকি, সেই নার্স প্রতিভা আজ নয় নয় করে বেশ অনেকগুলো বছর কাটিয়ে দিল ডিডিএস অর্থাৎ ডেনিম ডরোথি স্টেভেনসন হাসপাতালে। ব্রিটিশ আমলে তৈরি হয় এই সরকারি হাসপাতাল। ডেনিম আর ডরোথি সম্পর্কে স্বামী স্ত্রী, দুজনেই ছিলেন পেশায় চিকিৎসক। কথিত আছে তারা নাকি ইংরেজ পুলিশের অত্যাচারে অর্ধমৃত স্বাধীনতা সংগ্রামীদের সেবা করতেন পরম মমতায়। তাদের মৃত্যুর পর ইংরেজ সরকার কলকাতার শ্রীকুণ্ডপুরে সেবায়তনটি নির্মাণ করেন। কোর্স সমাপ্ত করার পর প্রতিভার চাকরি জীবন শুরুই হয়েছে এই হাসপাতালে। ওর বাড়ি রামবাজারে, সেখান থেকে অবশ্য হাসপাতালের দূরত্ব যথেষ্টই। বাসে বসে সেই থেকে উসখুস করছিল প্রতিভা। ঘন ঘন হাত ঘড়ি দেখছিল। নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছবে এই 4 চক্রযান তা বোধহয় একমাত্র ভগবানই জানেন। এদিকে পেছনের বাসটা বহুক্ষণ ধরে এটাকে ওভারটেক করার চেষ্টা করেছিল, যে তা করবে নাই বা কেন, এ বাসের গতি তো গরুর গাড়িকেও হার মানায়। এটার পিছন পিছন চললে আর কাউকেই পৌঁছতে হবে না, সারাটা রাত বাসেই বসে থাকতে হবে। সুতরাং পেছনের বাসটির আর দোষ কি? সে বেচারা কোনো মতেই ওভারটেক করতে না পেরে প্যাঁ প্যাঁ করে হর্ন বাজিয়েই চলেছে। যাত্রীদের কানের পোকা বেরিয়ে আসার জোগাড়। প্রতিভা নয়, সারাদিন বিশ্রাম নিয়ে সবে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই অফিস কাছারি কর্মস্থল থেকে রাত্রে বাড়ি ফিরছে। সারাদিন হাড় ভাঙা খাটুনি। এই খাটার পর এসব ধৈর্যের পরীক্ষা দিতে ভালো লাগে কারো? এর সাথে দোসর হয়ে ট্রাফিক জ্যাম তো আছেই, যার ফলে যাত্রীরা বিরক্ত হয়ে ড্রাইভারের প্রতি তির্যক মন্তব্যের ফুলঝুরি ছোটাচ্ছিলেন। কি মশাই, এই গরু গাড়ি নাকি? হ্যাঁ, আরে ও দাদা, টানুন গাড়িটাকে। ও দাদা বলি গ্লুকন্ডি খাওয়াতে হবে নাকি? এই ভাই ধামান ধামান, নেমে পড়ি, এর চেয়ে হেঁটে গেলে ঢের তাড়াতাড়ি পৌঁছবো। তাই এই করতে করতে একসময় অবশ্য স্টপেজে পৌঁছে গিয়েছিল বাসটা। ড্রাইভার থামালেন বাস। প্রতিভা সহ আরো কয়েকজন যাত্রী নামছিলেন বাস থেকে। ঠিক তখনই ঘটল দুর্ঘটনা। পেছনের বাসটা বিশ্রীভাবে পাশ কাটিয়ে বেরোতে গেল, আর যারা নামছিলেন তাদের মধ্যে একজন হতভাগ্য যাত্রী এটা আর্তনাদ করে উঠল। তারপর ঠিক কি যে হলো মাঝখানের ওই সময়টুকু আর কিচ্ছু মনে নেই প্রতিভার। হঠাৎ প্রতিভার খেয়াল হলো যে পুরো বাস খালি। সকলে নেমে গিয়েছে, ও একাই ফাঁকা বাসের মধ্যে বসে আছে। কিন্তু তা কি করে সম্ভব? ওর স্পষ্ট মনে আছে ও বাস থেকে নেমেছিল। তাহলে ভাবতে ভাবতে ওর মনে হলো যে হয়তো দুর্ঘটনা ঘটার সাথে সাথে ও নিজেই আবার বাসে উঠে গিয়েছিল। ঘটনাটার অভিঘাতে একটা প্রচণ্ড ভয় ও আতঙ্কে সেই মুহূর্তটাও হয়তো ঠিক মনে করতে পারছে না। সত্যি তো, মাঝের কিছুটা সময় ওর মন থেকে মুছে গিয়েছে। প্রতিভা নিজেকে বোঝালো যে এমনটা হয়, প্রচণ্ড ভয় পেলে এমন হওয়াটা খুব স্বাভাবিক। তাড়াতাড়ি বাস থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে প্রতিভা প্রাণপণ ছুটতে শুরু করলো অটো স্ট্যান্ডের দিকে। কার কি হলো সেটা দেখার মতো সাহস বা সময় কোনোটাই তখন প্রতিভার ছিল না। ও মুখ ঘুরিয়ে ক্ষিপ্র পায়ে চলছিল, শুধু শুনছিল পেছন থেকে ভেসে আসছে লোকজনের সমবেত চিৎকার। তো বুঝতে পারলো বহু লোক জড়ো হয়ে গিয়েছে, এবার শুরু হবে মারামারি, হাতাহাতি। আচ্ছা, প্রতিভার কি উচিত ছিল মানুষটাকে নিজের হাসপাতালে নিয়ে যাওয়া? কিন্তু না, প্রতিভা দাঁড়ায়নি।
ওর যে দেরি হয়ে গিয়েছিল, তাছাড়া এখান থেকে হাসপাতাল বেশ দূর, ফের অটো ধরতে হবে। ওই আহত মানুষটাকে স্থানীয় কোনো হসপিটালে নিয়ে যাবে এখন লোকজনেরা। প্রতিভা অত ভেবে করবেটা কি? ওর চাকরিটা ওকে আগে বাঁচাতে হবে। এ কি? এটা আমি কি দেখছি? এই বেডটায় পেশেন্ট এলো কখন? আমি যে এক্ষুনি দেখে গেলাম বেডটা খালি। এইটুকু সময়ের মধ্যে পেশেন্ট কোথা থেকে এলো? কখনই বা ভর্তি হলো? কেই বা ভর্তি করলো? তাছাড়া পেশেন্ট তো একেবারে লাইফ সাপোর্ট বেস দেখতে পাচ্ছি। ভীষণ অবাক হয়ে নিজের মনেই বলে উঠল প্রতিভা, আজ ওর নাইট ডিউটি রয়েছে। এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। ঊর্ধ্বশ্বাসে হাসপাতালে পৌঁছে পোশাক পাল্টি প্রতিভা আগে একবার ঢু মেরে গিয়েছে এই ওয়ার্ডে। আজ এত দেরি হয়ে গিয়েছিল যে গেট দিয়ে ঢুকে পাবলিক টয়লেটটায় পোশাক পাল্টে সোজা ওয়ার্ডে দৌড় মেরেছিল। তখন তো বেড নম্বর 33-এ কোনো পেশেন্ট ছিল না। টান টান নিভাজ পাতা ছিল বেড কভার। তারপর প্রতিভা খুব বেশি হলে 5 মিনিটের জন্য ওয়ার্ডের বাইরে সিঁড়ির মুখে এসেছিল বাড়িতে একটা ফোন করার জন্য। প্রতিদিনই হাসপাতালে পৌঁছে প্রতিভা একবার করে ওর বাড়িতে ফোন করে নিজের পৌঁছানোর সংবাদটা জানায়। আজ অবশ্য কিছুতেই লাইনের সংযোগ হলো না, তবে তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছে প্রতিভা। নাকে কেমন একটা বিজাতীয় দুর্গন্ধ এসে লাগছে। কোথাও কিছু মোড়ে পচে থাকলে যেমন অন্নপ্রাশনের ভাত উদ্রেককারী গন্ধ ছড়ায় বাতাসে, ঠিক তেমন উৎকট পচা গন্ধ। অবশ্য সকলেই জানে এখানে তা হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। সরকারি হাসপাতাল বলে কথা। মশা, আরশোলা, মাকড়সা, টিকটিকি, বিড়াল, কুকুর, ছাগল, ছুঁচো, নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর, এমনকি ভাম, সবারই অবারিত দ্বার। একটু শহরতলির সরকারি হাসপাতালগুলো এই সমস্ত প্রাণীদের সাথে বিভিন্ন রকমের সাপও ফ্রিতে পাওয়া যায়। তারা হয় বেডের পায়া, রেলিং ইত্যাদিতে জড়িয়ে থাকে। গ্রামীণ হাসপাতালে সর্পদংশনে মৃত্যুর ঘটনাও অস্বাভাবিক নয়। কদিন পর থেকে ভারতের জাতীয় পশু বনের রাজা পণ্ডিত মশাই ইত্যাদি সবারই দর্শন পাওয়া যাবে বলে প্রবল আশাবাদী হাসপাতালের সকল ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, চতুর্থ শ্রেণীর কর্মীরা থেকে শুরু করে ভারতের সরকারের। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তারা বাধ্য হয়েই আসেন। বেসরকারি হাসপাতালের চাহিদা সামলানোর পকেটের জোর নেই বলেই তারা আসেন। সুতরাং তাদের একটা সুবিধা আছে, বলা ভালো বিনোদনের ব্যবস্থা আছে। পয়সা খরচা করে টিকিট কেটে আর চিড়িয়াখানায় যাওয়ার দরকার পড়ে না। ফ্রিতে বেশ চিড়িয়াখানা দর্শন হয়ে যায়। অসুস্থ শরীরে বেশ একটা আনন্দের খোরাকও বটে। এদিক ওদিক দেখার চেষ্টা করল প্রতিভা, কিন্তু লাভ হচ্ছে না। বারান্দায় একটা টিমটিমে বাল্ব জ্বলছে। অন্যদিন তো পরপর ঝোলানো ফ্লোরোসেন্ট বাতিগুলো জ্বলে, আজ পুরো ফিউজটাই উড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ঢোকার সময় একতলা একটা ফ্লোরোসেন্ট বাতি জ্বলছিল, দোতলা তিনতলা ডুবে আছে নিকষ কালো অন্ধকারে। বহু বহু যুগের পুরনো সরকারি হাসপাতাল এটা। রক্ষণাবেক্ষণের যে কোনো বালাই নেই তা তো আর বলার অপেক্ষা রাখে না। সত্যি অদ্ভুত লাগে। এই অন্ধকারে ডিউটি করা যে কতখানি ঝুঁকিপূর্ণ তা কি এরা বোঝে না? কোনো ক্রমে একটা লাইন নিয়ে বাল্বটা যে জ্বেলেছে তাই রক্ষা। কিন্তু এটুকু আলোর উৎস পুরনো আমলের বিশাল আকার অলিন্দের আধার খোঁচাতে কি পারছে? না। ওয়ার্ডে অবশ্য অভ্যস্ত নিয়মে ফ্লোরোসেন্ট বাতি অর্থাৎ টিউব লাইট জ্বলছে। তাও অত বড় হল ঘরে 3-4টি দ্যুতিহীন টিউব আর কতটা আলো দেবে? অব্যবস্থার চূড়ান্ত। মোবাইল জমা নেওয়ার নামকা বাস্তে একটা ব্যবস্থা আছে, কেউ সেখানে থাকেও না। জমা রাখার লকারটির অবস্থা তথই বছর ভাঙাচোরা। সিস্টার স্টেশনেও ওদের প্রত্যেকের পার্সোনাল লকার আছে ঠিকই, কিন্তু মোবাইল অবশ্য ওরা কেউই সেখানে রাখে না। সারা রাত ওয়ার্ডে ঘুমন্ত বা চেতনালুপ্ত পেশেন্টদের সাথে বসে থাকতে থাকতে ঘুম তাড়ানোর অভ্যর্থ দেওয়াই হচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। তাছাড়া কচি বয়সের মেয়েগুলোর দায়িত্ব আরও অনেক বেশি। বয়ফ্রেন্ডের সঙ্গে লাগাতার ফোনালাপের বুড়ি ছোঁয়াছুঁই বজায় না রাখলে সম্পর্ক টিকবে কেমন করে? তবে আজ প্রথম থেকেই কেমন একটা খটকা লাগছে প্রতিভার। গোটা হাসপাতালটাই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে যেন। চত্বরটা ধু ধু মাঠ, বিল্ডিংয়ে কাউকে চোখে পড়ছে না। শুধু তাই নয়, আলো জ্বলছে অল্প কয়েকটা, তাও অতি নিষ্প্রভ।
সবটাই বড় অন্যরকম ঠেকছে আজ। এই হাসপাতাল সম্পর্কে কিছু কিছু তথ্য শুনেছে প্রতিভা। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই সেবায়তন। ইট কাঠ পাথরের প্রতিটি পাঁজর থেকে ভেসে আসে ইতিহাসের ফিসফিসে কথা। অনেক কিছুই অজানা থেকে যায়, বা বলা যেতে পারে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। এই হাসপাতাল স্থাপিত হয় 1915 সালে। ইংরেজ আমল। রমরমিয়ে চলতে থাকে হাসপাতাল, প্রাসাদোপম হাসপাতাল। ইংরেজ সরকারের নেতৃত্বে তখন চলছে হাসপাতাল। ডাক্তার, নার্স, রোগী, অন্যান্য স্টাফস মিলিয়ে সারাদিন গমগম করতো সেই হাসপাতাল। তারপর কোনো এক সময় থেকে হঠাৎই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রায় রাত্রিবেলায় হাসপাতালের দোতলার একটি নির্দিষ্ট ঘর থেকে ভেসে আসতে থাকে তীক্ষ্ণ চিৎকার। সেটি সম্ভবত ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড, অথচ ঘরে ঢুকে দেখা যায় কিছুই নেই। রোগীরা যে যার মতন শুয়ে আছেন। এরপর অস্বাভাবিকতা শুরু হয় মর্গে। সেটি হাসপাতালের সাথে লাগোয়া হলেও তার প্রবেশদ্বার সম্পূর্ণ আলাদা। অনেকটা জায়গা জুড়ে বিশাল মর্গ, দুটি বড় জানালা। সেই দুটি জানালা দিয়েই ক্রমাগত সরে যেতে দেখা যেত কাউকে। বহু চেষ্টা করেও কিচ্ছু করা যায়নি, কাউকেই ধরা যায়নি। ক্রমশ রোগীরা ভয় পেতে শুরু করলেন। রোগীদের কোনো আত্মীয় স্বজন তারা রাত্রে থাকতে চাইতেন না। ওই বড় জানালা দুটো পরবর্তীকালে সিল করে দেওয়া হয়, কিন্তু ওই জানালায় ঠিক কী হয়েছিল সে তথ্য অবশ্য অজানাই থেকে গেছে। হাসপাতালের পিছনের জমিতে যে পুকুরটা আছে সেটা থেকে বেজায় মশা আসে। ওয়ার্ডের জানালায় তাই মসকিউটো নেট লাগানো থাকে, কারণ দিনের বেলায় জানালা বন্ধ করলে বড্ড দম বন্ধ লাগে। শীতকালে পুকুরটা বুঝিয়ে দেয় না কেন হসপিটাল অথরিটি? অবশ্য পুকুরটা কিছু অমানুষদের সুবিধার জন্যই রাখা হয়েছে। সমস্ত হত্যা করা ভ্রূণগুলোকে ওই পুকুরেই তো ফেলা হয়। একটা ছোট্ট কেবিন মতো আছে হাসপাতালের একদম এক প্রান্তে, টয়লেটের পাশে। আগে সম্ভবত একটা গোল আকারের ঝুলন্ত অলিন্দ ছিল, সেটাকে ঘিরে একটা কেবিন মতো বানানো হয়েছে। ভেতরে একটা বেড ফেলা আছে। পুরো ঘরটার দশা দেখে মনে হয় একটু যেন পরিত্যক্ত, ঝাটপাট পড়ে না। দেওয়াল জুড়ে ঝুল, ড্যাম, কেমন যেন একটা ভ্যাবসা ভাব। বিছানার চাদরটাও পরিষ্কার নয় তেমন। ঝুলন্ত সিলিং ফ্যানটা তো সেই কবের থেকেই খারাপ হয়ে পড়ে আছে, সারানো হয় না। অবশ্য সারিয়েই বা কী হবে? কাউকে কখনো এখানে ভর্তি হতে দেখেনি প্রতিভা। আগে নাকি এখানে পেশেন্ট ভর্তি করানো হতো। একদম প্রথমে যখন ওটা বেটে রেলিং বসানো ঝুলন্ত ব্যালকানি মতো ছিল, তখন কোনো এক মানসিক ভারসাম্যহীন পেশেন্ট নাকি লাফ মেরে আত্মহত্যা করেছিল। তারপরে জায়গাটাকে ঘিরে নিয়ে কিছুটা অংশ দেওয়াল তুলে কেবিন বানানো হয়। কিন্তু সেটা হলেও যারাই ভর্তি হতো তারাই কি সব দেখে ভয় টয় পেয়ে নাকি একশা কাণ্ড ঘটাতো। সেই থেকে আর এখানে পেশেন্ট ভর্তি করানো হয় না। সত্যি বাবা, এরা মরার আর জায়গা পায় না। মরার যখন এতই শখ, নিজের বাড়িতে গিয়ে মরলেই হয়। তা না মাঝখান থেকে একটা পাবলিক প্লেসে সুইসাইড করে সকলের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া। কেন যে হাসপাতালের বারান্দাটাকে সুইসাইড স্পট বানানোর জন্য তার এত পছন্দ হলো কে জানে। যারা ঘটনাটা জানে না তারাই ভয় পায়, তার মানে সত্যি কিছু আছে এখানে। আর যারা বিষয়টা সম্পর্কে অবগত তারা আর কখনো জায়গাটার ছায়া মারাবে? একদম বিল্ডিংয়ের গা ঘেঁষেই পুকুরটা এবং জলটা বেশ অপরিচ্ছন্ন। কচুরিপানা না থাকলেও পুকুরটায় যে কেউ নামে না বোঝাই যাচ্ছে। পুকুরের ওপারে জমাট বাঁধা কুয়াশা, ধোঁয়াটে অস্বচ্ছতা। হঠাৎ হঠাৎ প্রায়শই দেখলে মনে হয় জলটা বুঝি এই নড়ে উঠল। প্রতিভাও এক এক সময় দেখে পাক খাচ্ছে সেই জলটা। আহারে, কত না ফোটা কচি ফুলকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলে দেওয়া হয়েছে ওখানে। যাই হোক, এখন এসব ভেবে কাজ নেই। যত ভাববে তত ভয়ও বাড়বে। বাড়িতে ফোন করার বৃথা চেষ্টার কাজটা সারার পর প্রতিবার মনে বিষয়টা যেন আরো বেশি করে থাবা বসাতে শুরু করল। চারিদিকে আজ অসহ্য নীরবতা। এই ফ্লোরে একটা মাত্র ওয়ার্ড ছাড়া আর কোনো ঘরের দরজা খোলা নেই, এবং ভালোই বোঝা যাচ্ছে যে বন্ধ দরজাগুলোর ভেতরে একটা ওয়ার্ডেও আলো জ্বলছে না। চিন্তিত মুখে ওয়ার্ডের দিকেই ফিরছিল প্রতিভা। আর ঠিক তক্ষুনি
পায়ে নরম নরম ভিজে ভিজে ল্যাতলাতে কিছু একটা ঠেকতেই আঁতকে উঠে 3 লাফ মেরে পিছনে সরে এলো। পায়ের কাছে কালচে রঙের একটা দলা। এই মরেছে রে, কোনো বিড়াল বা কুকুর মরে পড়ে আছে নাকি এখানে? অন্ধকারে তো তাও ঠাউর হচ্ছে না ভালো করে। মনে হচ্ছে দলা পাকানো কিছু একটা পড়ে রয়েছে। হাতে মোবাইলের ফ্ল্যাশ অন করে তুলে ধরল প্রতিভা। সাথে সাথে ধক করে উঠেছে বুকটা। কই, কোথাও কিছু নেই তো। বেবাক ফাঁকা মেঝে, কিন্তু প্রতিভা যে স্পষ্ট দেখল কি যেন একটা পড়ে আছে। শুধু তাই নয়, ওর পায়েও তেলতেলে নরম কি যেন একটা ঠেকেছে। পায়ের পাতাটাও বেশ ভিজে ভিজে ঠেকছে। ফ্ল্যাশের আলোটা নিজের পায়ের উপর ফেলল প্রতিভা। আরে আরে এই তো, পায়ে কালচে রক্ত লেগে রয়েছে। আঠালো রক্তে চটচট করছে পায়ের চটিটাও। পেশাদার নার্সের চোখ তো আর রক্ত চিনতে ভুল করতে পারে না। কিন্তু তাহলে তাহলে বস্তুটা গেল কোথায়? কিছু তো একটা এখানে ছিল, না হলে রক্তটা এলো কোথা থেকে? ভারী অদ্ভুত ব্যাপার তো। কোনো পাখি ঠাকি নয় তো? আহত হয়েছিল কোনোভাবে ফ্যান বা এক্সস্টে লেগে, আবার উড়ে গেছে এক্ষুনি। কিন্তু তাই বা কি করে হয়? যত অন্ধকারই হোক না কেন, উড়ে চলে গেলে প্রতিভা কি আর দেখতে পাবে না? আগে পাটা ধুয়ে ফেলতে হবে ভালো করে। সারাদিন ধরে এত পুজ রক্ত মলমূত্র ঘাটে প্রতিভা, তবু আজ খুব গা ঘিন ঘিন করছে। ওয়ার্ডের লাগোয়া টয়লেটেই নয় চলে যাবে। পায়ে পায়ে এগিয়ে ওয়ার্ডের ভিতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। 5 মিনিট আগে যে বেড খালি ছিল সেই বেডে পেশেন্ট চলে এলো কোন জাদুতে? পেশেন্ট যে টয়লেটে ছিল সেটাও না নিশ্চিত, কারণ পেশেন্টটির হাতে তো চ্যানেল করা, নাকে আটকানো অক্সিজেন মাস্ক, সাথে ক্যাথেড্রালও রয়েছে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে মানুষটির অবস্থা যথেষ্ট সংকটজনক। সুতরাং এমনটা হতে পারে না যে মানুষটি অন্য কোথাও ছিলেন। প্রতিভা সেটা জানত না, এবং প্রতিভার অনুপস্থিতিতে তিনি নিজেই এসে আবার শটান বেডে শুয়ে পড়েছেন। অতএব বেডটা যে খালি ছিল তা একটি শিশুও বুঝবে, নাকি পেশেন্ট ছিল প্রতিভা ভুল দেখেছে? এত অন্যমনস্ক ছিল প্রতিভা? না না, এত বড় ভুল কি করে হচ্ছে? সে যে তখন স্পষ্ট দেখল বেডটা খালি। আজ প্রতিভা হাসপাতালে আসার পথে একটা দুর্ঘটনার সাক্ষী থেকে গিয়েছে। এসব কি তারই প্রতিক্রিয়া? হতেও পারে, কিন্তু তাও হঠাৎ কেমন যেন একটা অচেনা অজানা ভয় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল প্রতিভাকে। অনেক সময় কোনো কারণ থাকে না, ছোট বড় ভুল মানুষ মাত্রই হয়। তবুও পায়ে পায়ে এগিয়ে গিয়ে প্রতিভা একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। বুকটা কেমন যেন ধরফর করছে, জল তেষ্টা পাচ্ছে। এমন স্কার্টের বাঁ দিকের পকেটে একটা মৃদু কম্পন টের পেল। ওর মোবাইল ফোনটা অনুরণিত হচ্ছে। ফোনটা বার করে কানে চাপল প্রতিভা। সিস্টার সোনালি ফোন করেছে। সে প্রতিভার আগের থেকে এই হাসপাতালে কর্মরতা, বয়সেও প্রতিভার থেকে বেশ কিছুটা বড়। প্রতিভা ফোনটা কানে চাপল। হ্যাঁ বলো সোনালি দি। কি রে, কি করছিস বলতো এতক্ষণ ধরে? আমি কি ডিউটি লাটে তুলে সারাটা রাত তোর খাবার পাহারা দেবো নাকি? অথরিটি যে আমাকে 2 লাথি মেরে বার করে দেবে রে বোন আমার। আয় তাড়াতাড়ি খাবারটা খেয়ে যা এসে। যাচ্ছি সোনাদি, কিন্তু ওয়ার্ডে আমি ছাড়া তো আর কেউ নেই। তুমি একটু কাউকে একটু পাঠিয়ে দেবে প্লিজ? ও মা, সে কি কথা? ওয়ার্ডে তুই ছাড়া আর কেউ নেই? আচ্ছা দাঁড়া, আমি দেখছি, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কাউকে। তুই আগে আয় তো। সে না হয় আমি যাচ্ছি সোনালি দি, কিন্তু ওয়ার্ড খালি রেখে আমি বেরোই বা কি করে বলো তো? তুমি আগে কাউকে পাঠাও। ডাক্তার রাহা রাউন্ডে এসে যদি দেখেন ওয়ার্ড খালি, তবে আর আমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সে আমি পাঠিয়ে দিচ্ছি কোনো এক আয়া দিদিকে। তুই কিন্তু একদম দেরি করিস না, চটপট আয়। আগে খেয়ে যা, নইলে ঠিকই বলেছিস, কখন যে কোন ডাক্তারবাবু রাউন্ড দিতে চলে আসবেন, ব্যাস তোর বকা খাওয়া আটকায় কে। অবশ্য তোর খেতে কতক্ষণই বা লাগবে? কি বা খাবি?
সেই তো ভাত, টালটালে মটর ডাল, আলু ভাজার সাথে। আজ আবার কতগুলো উচ্ছেও মিশিয়েছে রে, 5 মিশালি ঘ্যাটটাও আছে সাথে। আর রিং পিস পোনা মাছের হলুদ ঝোল উইথ পটেটো অ্যান্ড পটল। তাই খেয়েই আপাতত শরীরে বল এনে আজকে ডিউটিটা কর। আমি তো তখন গুগল খুলে পটলের ইংরেজিটা কি আছে একটু দেখি। হ্যাঁ আসছি গো। এই এই একবার শোনো সোনালিদি, ওই তখন আমার পায়ে কি যেন লাগলো জানো? কি লাগলো? রক্ত। রক্ত লাগলো ওয়ার্ডের ভিতর? ইস, এটা কি জীবনে ওয়ার্ডগুলো পরিষ্কার করবে না রে? কবেকার রক্ত কে জানে। অবশ্য সার্জিক্যাল ওয়ার্ডে রক্ত তো থাকতেই পারে, তাই না? সহকারী হাসপাতাল রে, এটা ভুলিস না। না গো, ওয়ার্ডে নয়। তবে কি বলছিস, খুলে বল। বারান্দায় কি যেন একটা পড়েছিল। কি পড়েছিল? বুঝতে পারলাম না। আরে মানে কি পড়েছিল তুই ভালো করে দেখিসনি? অন্ধকারে তো তা ঠিক বুঝতে পারিনি গো। কোনো রক্তমাখা গজ বা তুলো হবে? না গো, মনে হলো বিড়াল। না না, ভাম নাকি কুকুর। মা, বলিস কি? কিছু মরেছে নাকি? কি করে মরলো? আর এমনি মরলে রক্ত এলো কোত্থেকে? কি অবস্থা বলতো? ওটা এখন ওখানেই আছে তো? না না মানে তুই ফেলে দিয়েছিস নাকি? কোথায় ফেললি? না না না, আমি ফেলিনি। ফেলিসনি? তবে যে বললি নেই। এই, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই আগে খেতে আয়, এসে পরিষ্কার করে বল কি বলতে চাস। তোর কথার লেজা মুড়ো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজেও যে কিচ্ছুই বুঝতে পারছি না গো। চামচিকে হতে পারে, হয়তো ফ্যানে লেগে। কিন্তু তা যদি হয় তাহলেই বা সেটা যাবে কোথায়? আচ্ছা তুই আয় তো আগে, তারপর খুলে বল। হ্যাঁ এই তো যাচ্ছি। ফোন কেটে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল প্রতিভা। ওর মাথায় সেই থেকে একটা কথাই সারাক্ষণ ঘুরঘুর করে চলেছে, কিসের রক্ত লাগলো ওর পায়ে। আনমনা হয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে 3 তলায় নামতেই কেমন যেন একটা খটকা লাগলো ওর। কেমন অন্যরকম লাগছে না? নাকি প্রতিভারই মনের ভুল? 4 পা এগোতেই আবার ধাক্কা। এই ফ্লোরের সিঁড়ি অতটা দূরে, একেবারে বারান্দার শেষ প্রান্তে চলে গেল কেমন করে। সিঁড়ির পাশেই শোভা পাচ্ছে 2টো ভাঙা চোরা চেয়ার। এই দরজাগুলো আবার কোত্থেকে এলো? আগে যে ওখানে কোনো দরজা ছিল না সে বিষয়ে প্রতিভা নিশ্চিত। অত্যন্ত স্লথ পায়ে এগিয়ে গিয়ে সিঁড়ির মুখে পৌঁছে প্রতিভা বুঝতে পারল ভাঙাচোরা 2টি দরজাই টয়লেটের। কিন্তু 3 তলায় তো কোনো কমন টয়লেট নেই। কি সব হচ্ছে আজ প্রতিভার সাথে? চটপট মুঠো ফোন বার করে বোতাম টিপতে শুরু করলো। আহ্বান জানাচ্ছে সোনালীকে। হ্যালো সোনালিদি, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ বল। কি রে? আমি তো আবার ফোন করতে যাচ্ছিলাম তোকে, এখনো আসছিস না কেন? আচ্ছা শোন, আমি রুনাদিকে পাঠালাম 4 তলার ওয়ার্ডে। ওখান থেকে রুনাদি আমায় ফোন করে বলল যে তুই নাকি ওখানে নেই, ওয়ার্ড একদম ফাঁকা। কোথায় গেছিস বলতো তুই? না, তোর কপালে আজ নির্ঘাত বকা আছে। তাড়াতাড়ি কর বোন, আয়াদের হাতে বেশিক্ষণ ওয়ার্ড ছেড়ে রাখা যায়? তুই বল। না না, যাচ্ছি সোনাদি, আমি এক্ষুনি যাচ্ছি। কি যে করিস, তাড়াতাড়ি আয়, তোর জন্য আমার চাকরিটা এবার যাবে যা বুঝছি। প্রতিভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়েছে সোনালীদি। প্রচণ্ড একটা গন্ডগোল হয়েছে বুঝতে পারছে প্রতিভা, কিন্তু মাস 3 হয়ে গেল ও এই হাসপাতালে সেবিকা হিসেবে নিযুক্ত রয়েছে। এমন ভুল তো কখনো আগে হয়নি। তাছাড়া সোনালীদি তো জানে আজ প্রতিভার কোন ওয়ার্ডে থাকার কথা।
সে যে রুমাদিকে অন্য ওয়ার্ডে পাঠিয়েছে এমনটা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আচমকা পচা গন্ধটা ভীষণ রকমভাবে এসে নাকে ধাক্কা মারল ওর। পেট মুচড়ে বমি এসে গেল। নাক মুখ চেপে ছুটে গিয়ে বাধ্য হয়ে ওই অন্ধকার টয়লেটের মধ্যেই ঢুকে পড়ল। ভেতরেও একটা টিমটিমে মৃতপ্রায় হলদেটে আলো জ্বলছে, বাল্বের কাটাও ধূসর। ভেতরে ঢুকেই পরপর দুটো ছোট ছোট খুপড়ি। ডান পাশে শোভা পাচ্ছে বেসিন আর আয়না। তাদের দশা অবশ্য কহতব্য নয়। কালচে লাল অবাঞ্ছিত দাগে লাঞ্ছিত তারা শুধু ব্যবহারের অযোগ্য হয়ে গেছে তাই নয়, বেসিনটা ভেঙে একদিকে একেবারে হেলে গেছে। প্রতিভা ধাক্কা মেরে একটা খুপড়ির দরজা খুলল। ততদিক ভাঙা একটা কমোড। কি রঙের ছিল তা এখন বোঝা দায় হয়ে উঠেছে। পাশের খুপড়িটা খুলে দেখে এতে ভারতীয় ব্যবস্থা ছিল কোনো এক সময়। এখন আর পোর্সেলিনের কোনো অস্তিত্ব নেই। একটা ডিম্বাকৃতি গর্ত হাঁ হয়ে রয়েছে। শুধু তাই নয়, দেওয়াল ফুঁড়ে গজিয়ে উঠেছে লতা পাতা। শরীরটা আরো খারাপ লাগতে শুরু করলো প্রতিভার। বাইরে বেরিয়ে এলো। এখানে কি করছেন? হঠাৎ একটি অপরিচিত কণ্ঠস্বরে সচকিত হয়ে প্রতিভা দেখল অদূরে তারই মতো সেবিকার শুভ্র পোশাক পরিহিতা একজন স্ত্রীলোক। কিন্তু একে তো ঠিক চেনা লাগছে না। ভদ্রমহিলা বললেন, আপনি এখানে কি করছেন? ওয়ার্ডে যাননি? ডিউটি নেই বুঝি আপনার? এখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি ওয়ার্ডে যান। মহিলার গলার স্বরে কেমন যেন একটা কর্তৃর সুর। ভয় ভুলে প্রতিভা এবার বেশ রেগেই গেল। তাকে অর্ডার করারও কে? গলা চড়িয়ে বলতে গেল, আমিও তো আপনাকে একই কথা জিজ্ঞেস করতে পারি, তাই নয় কি? আপনি কে আমায় এসব কথা বলার? আমি আপনাকে আগে কখনো এই হসপিটালে দেখেছি বলে তো আমার মনে পড়ছে। আপনার নিজের ডিউটি আছে আশা করি, আপনি সেটা পালন করুন মন দিয়ে। এরপর থেকে অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দেবেন। কিন্তু প্রতিভা একটা কথাও বলার সুযোগ পেল না, কারণ আদেশ দিয়েই মহিলা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াননি। পেছন ফিরে হাঁটা দিয়েছেন। প্রতিভা মরিয়া হয়ে ডাকলো মহিলাকে, এই যে শুনুন, শুনুন বলছি। মহিলা ওর কথায় কর্ণপাত করলেন না, ফিরেও তাকালেন না। ওয়াশরুমের নিকটবর্তী সিঁড়ি ছেড়ে এগিয়ে করিডোরের মাঝামাঝি গিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তো তার মানে ওখানেও সিঁড়ি আছে। প্রতিভা তাড়াতাড়ি এগোলো সেই দিকে, কিন্তু কোথায় সিঁড়ি? সামনে নিরেট কংক্রিটের দেওয়াল। হাঁটু ভেঙে ময়লা মেঝের উপরই বসে পড়েছে প্রতিভা। কাবা হাতে মোবাইল বার করছে, ফোন টাওয়ারহীন। কি হচ্ছে আজ প্রতিভার সাথে? চারিদিকে এতগুলো ওয়ার্ড, অথচ কতগুলো বিছানার সাথে মিশে থাকা অসুস্থ মানুষ ছাড়া আর কেউ কোথাও নেই। কেমন কেমন জনমানব শূন্য। অবশ্য অন্যান্য ওয়ার্ডগুলোতেও পেশেন্ট আছে কি? একবার ঢুকে দেখবে। ঠিক সাহসে কুলোচ্ছে না। কেমন একটা ভয় আতঙ্ক ঘিরে ধরেছে বারবার। খানিকক্ষণ হতবুদ্ধির মতো বসে থাকার পর সম্বিত ফিরল প্রতিভার। এখানে এইভাবে বসে থাকাটাও মোটেই নিরাপদ হচ্ছে না। তাছাড়া পচাটে গন্ধটা এমনভাবে ধাক্কা মেরে চলেছে নাকে যে বমি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। উঠে দাঁড়িয়ে ফের নিজের ওয়ার্ডের দিকে এগিয়ে যেতে লাগলো প্রতিভা, কিন্তু দরজার মুখে এসে আবার ওকে থমকাতে হলো। ওয়ার্ডে একেবারে ঘুটঘুট করছে অন্ধকার। যা বাবা, আবার পাওয়ার কাট হলো কখন? বারান্দার খোয়াটে আলোটা জ্বলছে। অবশ্য এটার আলাদা লাইন। ভয় আতঙ্ক ছাপিয়ে এবার দুশ্চিন্তায় ঝলসে উঠল প্রতিভার মস্তিষ্কে। ওয়ার্ডে লাইট না থাকলে পুরো রাত ও ডিউটি করবে কি করে? বারান্দায় যে বাল্বটা জ্বলছে সেটার থেকে ছিঁড়ে ফোটাও আলো আসছে না ওয়ার্ডে। ভেতরে ঢুকেই সারাটা শরীর কেঁপিয়ে উঠল ওর। এত ঠান্ডা হয়ে গেল কিভাবে ঘরটা? ওয়ার্ডে ঢুকলে গন্ধটা কমছে ঠিকই, কিন্তু এমন বরফ শীতলতা কিসের? এসি তো নেই এখানকার কোনো ওয়ার্ডে যে কেউ সেটা চালিয়ে দেবে। যেখানে লোহার রড থেকে ঝুলতে থাকা সম্রাট আকবরের আমলের 4 ঠেঙে ফ্যানগুলোই ঘোরে না ঠিক মতো, সেখানে এসি আশা করাটা নিছকই বাতুলতা। মোবাইলটা, হ্যাঁ, টাওয়ার নেই তো কি, চার্জ তো আছে। চটমট মোবাইল বার করে জ্বালতেই চমকে উঠল প্রতিভা। 33 নম্বর বেড সম্পূর্ণ খালি। চাদর টান টান করে পাতা রয়েছে। নেই কোনো স্যালাইন স্ট্যান্ড, নেই কোনো অক্সিজেন সিলিন্ডার বা ক্যাথেড্রাল ব্যাগ। বাকি পেশেন্টরা যে যার নিজস্ব বেডে নিথর হয়ে শুয়ে রয়েছে আগের মতোই। দেখে মনে হয় বিছানার সাথে মিশে গেছে তারা।
কেমন যেন মৃতদেহের মতো। সারা ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর শীতলতা। না আর কিছু ভাবতে পারছে না প্রতিভা। ভয় পাওয়ার অনুভূতিটাও কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছে। শরীরের সব শক্তি এক করে দ্রুত পায়ে বারান্দায় বেরিয়ে এলো। আবার সেই অসহ্য গন্ধ। এই হাসপাতালের প্রতিটি বিভাগের ইমারতগুলো প্রায় একই রকম দেখতে। করিডোরের একদিকে পরপর ওয়ার্ড, অন্যদিকে আধা দেওয়ালের গাঁথনির উপর পুরনো দিনের নেটের জাল লাগানো। এতক্ষণে গন্ধের উৎসের রহস্য ভেদ হল। মাছি জাল, অর্থাৎ বন্দুকের গুলির দ্বারা অভেদ্য নেটের ফাঁক দিয়ে সামনের 3তলা বিল্ডিংটায় চোখ পড়ল প্রতিভার। ওটা তো মর্গের বিল্ডিং। এটা হাসপাতালের পিছন দিক। এটার 1তলায় পোস্টমর্টম হয়, 2তলা 3তলায় থাকে মৃতদেহরা। একবার ঢুকেছিল প্রতিভা। বড় ঘরের একদিকে দৈত্যাকার ভল্টের গায়ে অগুন্তি ধাতব ড্রয়ার ট্রে। সবগুলোই আটকানো থাকে। খুললেই ভাসে 7-8 ধোঁয়া। সর্বাঙ্গে সেই ধোঁয়া জড়িয়ে শুয়ে থাকে নিথর দেহরা। সে যাই হোক, তাহলে হিসেব অনুযায়ী এটি মর্গের পেছনের বিল্ডিং। কিন্তু প্রতিভা এটাই ঢুকলো কি করে? আদৌ মর্গের পেছনে যে কোনো বিল্ডিং আছে তাই সে খেয়াল করেনি কখনো। খেয়াল করার প্রয়োজন মনে হয়নি, কিন্তু আজ সে এখানে ঢুকলো কেমন করে? তাছাড়া ঢোকার সময় তো জায়গাটাকে তার অচেনা বলে মনে হলো না। এত ভুল তার কি করে হলো? প্রচণ্ড আতঙ্কে ঘামতে শুরু করলো প্রতিভা। বেরোতে হবে এখান থেকে, যেভাবেই হোক না কেন বেরোতে হবে। একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। কিন্তু সিঁড়িটা কোথায়? ওকে যে নিচে নামতে হবে। প্রত্যেক ফ্লোরে 2টি করে উইং, অর্থাৎ টানা করিডোর পেরিয়ে এলে বাপাশে আরও একটি টানা করিডোর। আজ অদ্ভুতভাবে 2টি উইং মিলিয়ে একটি বাল্ব জ্বলছে, আর একটি ওয়ার্ডেই এতক্ষণ আলো জ্বলছিল। একের পর এক সারি বাঁধা ওয়ার্ড, সবগুলোই অন্ধকার ঘুটঘুট করছে। যে ওয়ার্ডে আলো জ্বলছিল এখন সেটাও নিভে গিয়েছে। সে যাক, এখন আগে প্রতিভাকে সিঁড়ি খুঁজতে হবে। কিন্তু না, কোথাও সিঁড়ি নেই কোনো। টয়লেট ঘেঁষে যে সিঁড়িটা ছিল সেটাও যেন ভোজবাজির মতো উবে গেছে কোথাও। 2টো উইংয়ে পাগলের মতো দৌড়দৌড়ি করেও কোথাও কোনো সিঁড়ির হদিশ পেল না প্রতিভা। শুধুমাত্র উপরে ওঠা সিঁড়িটি কিন্তু সস্থানে শোভা পাচ্ছে। সেটা ধরে উঠতে শুরু করলো প্রতিভা। উঠছে, উঠছে, উঠেই চলেছে। ধাপ আর শেষ হচ্ছে না। কিন্তু কই, কোনো ফ্লোর তো দেখা যাচ্ছে না। এই সিঁড়ির ধাপ অশেষ, তবুও উঠতে থাকে প্রতিভা। পা আর চলতে চায় না। ফুসফুসটা ফেটে যাবে এবার। মৃত্যুর মুখে নিজেকে একরকম সমর্পণ করেই সিঁড়িতে বসে পড়ছিল প্রতিভা। ঠিক তক্ষুনি কানে এলো কেমন একটা যেন গুঙানির শব্দ। কেউ যেন একটানা গুঙিয়ে চলেছে। কোথা থেকে আসছে শব্দটা সেটা বুঝে ওঠার আগেই পেছন থেকে ভেসে এসেছে বামা কণ্ঠ। ভয় পাচ্ছ কেন? তুমি তো একজন সেবিকা। তোমার তো এত ভয় পাওয়া শোভা পায় না। পেশেন্টের আজই ওটি হয়েছে, সেই জন্যেই ব্যথায় কাতরাচ্ছে। ভীষণ চমকে পেছন ফিরে তাকালো প্রতিভা। কয়েক ধাপ নিচে দাঁড়িয়ে রয়েছেন আরও এক শ্বেত বসনা। পরনে প্রতিভারই মতো হাফ হাতা শার্ট, হাঁটু ঝুল স্কার্ট, সাদা স্কটিংস, চরণে সাদা কেডস, মাথায় নার্সের ক্যাপ। এর মুখটি অচেনা ঠেকল প্রতিভার কাছে। ভদ্রমহিলার হাতে ট্রেতে রক্তমাখা গজ, তুলো, স্ক্যালপেল, কাঁচি, ফর্সেপ, কয়েকটা সিরিঞ্জ, বেটাডিনের শিশি ইত্যাদি। মোবাইলের ফ্ল্যাশের আলোতেও দেখতে পাচ্ছে প্রতিভা। কোনো ক্রমে সর্প ফোটায়ও। কোথায় পেশেন্ট? কি হচ্ছে পেশেন্টের? আমার সব কেমন যেন বুঝে যাচ্ছে। পেশেন্টটা কোথায়? কোথা থেকে আওয়াজ আসছে? কোথা থেকে কাতরাচ্ছে ও? ও কেন কাতরাচ্ছে? আছে আছে, দেখবে? বেশ, চলো তাহলে, আমি নিয়ে যাচ্ছি তোমায় পেশেন্টের কাছে। ভয় পেও না, এসো, আমার সাথে এসো। বলেই তিনি প্রতিভাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। ভদ্রমহিলাকে অনুসরণ করা কি ঠিক হবে? আবারও নতুন করে কোনো গোল বাঁধবে না তো? কোনো বিপদ হবে না তো? কিন্তু কোথায় বা যাবে প্রতিভা? সিঁড়ি দিয়ে নিচে নামবে? পৌঁছতে পারবে তো? হয়তো সেখানেও অশেষ সিঁড়ির ধাঁধা। নাকি আদৌ কোনো সিঁড়ি খুঁজেই পাবে না প্রতিভা? আর কিচ্ছু ভাবার মতো শক্তি নেই ওর। ওই নার্স ভদ্রমহিলার পিছু পিছু উঠতে লাগলো প্রতিভা। কি আশ্চর্য! মাত্র 5-6 ধাপ সিঁড়ি পেরোতেই দেখা গেল ফ্লোর। কিন্তু এটা কত তলা?
কত উঁচুতে। করিডোরে পা রেখে চতুর্দিক ভালো করে চোখ বুলিয়ে নিল প্রতিভা। আবছা আলো আঁধারে মাখানো অলিন্দ। সেবায়তন চত্বরের সামনের দিকের যে স্ট্যান্ড ল্যাম্পগুলো জ্বলে সেই রশ্মির ফাঁক ফোকর গলে এসে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু তাহার কতটুকু। একটি ভাঙাচোরা কোলাপসিবল গেট পেরিয়ে সোজা একটি কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন শ্বেত বসনা। মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে চলল প্রতিভা। আটফাটা গাছের দরজাটা ঠেলে খোলা মাত্র এক রাশ হিমেল হাওয়া এসে ঝাপটা মারল ওর সর্বাঙ্গে। সারাটা শরীর যেন কেঁপে উঠল আবার। কি অসহ্য হিমশীতলতা! মহিলা আবার ডাকলেন, বললেন, কই, কি হলো? এসো, দেখো এটাই হচ্ছে ওটি। ভিতরে ঢুকতেই ঘোর কেটে গেল প্রতিভার। হ্যাঁ, অপারেশন থিয়েটারের মতোই দেখতে বটে। ওটি টেবিলের উপর ঝুলছে ওটি লাইট। সে আলো যদিও পুরো ঘরকে আলোকিত করতে পারছে না, পারেও না, কারণ অপারেশন থিয়েটারের আলোর রশ্মি যাতে চারিদিকে বিচ্ছুরিত না হয়ে সোজাসুজি টেবিলের পেশেন্টের দেহের উপরে সম্পৃক্ত হয় সেই রকমই ব্যবস্থা করা থাকে। ওই আলোয় বিস্ফোরিত নেত্রে প্রতিভা দেখল ওটি টেবিলে শায়িত একটি মানব দেহ। মহিলা না পুরুষ না বোঝা যাচ্ছে না। গলা থেকে পা সাদা চাদরে ঢাকা, মুখটা খোলাই, তবুও বোঝা যাচ্ছে না। ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো প্রতিভা। কয়েক পা এগিয়ে দেখবে কি না, সাহস হচ্ছে না ঠিক। হঠাৎ একটা দৃশ্যে চোখ পড়তে শিউরে উঠল প্রতিভা। টেবিলের গা দিয়ে গড়িয়ে নামছে রক্তের ধারা। চাদরটাও ভিজে গেছে বেশ খানিকটা, ফুটে উঠেছে লাল লাল ছোপ। এতক্ষণ চোখে পড়েনি তো দৃশ্যটা। প্রতিভা কিছু বলার আগেই নার্স মহিলা হঠাৎ খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে প্রতিভার উদ্দেশ্যে বললেন, তুমি তো ডাহা ভিতুমে, বললাম না সদ্য ওটি হয়েছে একটা পেশেন্টের। এইটাই সেই পেশেন্ট। এই দেখো না, দেখো কত রক্তমাখা স্ক্যালপেল, সিজার, ফরসেপ, সার্জিক্যাল ব্লেড। ধারালো ব্লেড দিয়ে চেরা হয়েছে তো, রক্ত পড়বে না বলো? আরে তুমি তো ভয়ে একেবারে জড়সড় হয়ে রয়েছো। দূর বোকা মেয়ে, তাকাও এদিকে, দেখো কত রক্ত, মাংসপিণ্ডও আছে, তারপর ধরো চর্বি, আরও অনেক কিছু। একটি অস্বস্তিকর বর্ণনা। শিউরে উঠল প্রতিভা। আর সেবিকাটির গলার স্বরটা কেমন যেন হাওয়ায় মিশিয়ে মিলিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রচণ্ড মাথা ঝিমঝিম করছে প্রতিভার। সে প্রতি পদে পদে অনুভব করছে একটা মস্ত গন্ডগোল করে ফেলেছে। প্রাণ নিয়ে পালাতে হবে। রাত কটা হয়েছে এখন? ওটির ভিতরে চারিদিকে চোখ চালাতে লাগলো প্রতিভা। বাদিকে দেওয়ালে লাগানো ঘড়ির মতো দেখতে জিনিসটার দিকে তাকালো প্রতিভা। সেটা ঘড়ি বটে, কাজ ভেঙে পড়ে আছে। তার ভেতরটা মাকড়সার জালে ভর্তি। ডায়ালটায় আবছা কিছু সংখ্যা বোঝা যাচ্ছে, কাটা দুটির অস্তিত্ব নেই। তবে সময় না বুঝতে পারলেও প্রতিভার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে রাত গভীর হয়েছে। সে ডিউটিতে ঢুকেছে দেরিতে, 8:30 বেজে যাওয়ারও পরে বলতে গেলে, কারণ মেট্রো স্টেশনে সে ঘড়ি দেখেছে শেষবার। তখন ঘড়িতে বাজে 8:17। প্রায় সাথে সাথেই মেট্রো ঢুকেছে। মেট্রো করে পৌঁছতে মিনিট 10 সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। 8:45 থেকে 8টা। আচমকা প্রতিভার মনে পড়ল সে আজ রেজিস্টার খাতায় সই করেনি। করবে কি করে? সে যে ভুল জায়গায় ঢুকে পড়েছে। করিডোরে কোনো রেজিস্টার খাতা ছিলই না, থাকার কথাও নয়। অন্য বিল্ডিং তো। এতক্ষণ ভয়ে আতঙ্কে বুক শুকিয়ে এলেও প্রতিভা ভাবছিল কিভাবে পালাবে। যেভাবেই হোক পালাতে তাকে হবেই। কিন্তু হঠাৎ ওটি টেবিলে শায়িত পেশেন্টার মুখের দিকে চোখ পড়তেই প্রতিভার দম বন্ধ হয়ে আসতে লাগলো। ওয়ার্ডের 33 নম্বর পেশেন্টটা। কিন্তু সে এখনো তখনকার মতো চুপ করে শুয়ে আছে, একেবারে নিথর হয়ে। একটু আগে গোঙাচ্ছিল তো। ও মারা গিয়েছে। যেন প্রতিভার মনের কথা বুঝতে পেরেই শুভ্র বসনা বলে উঠলেন। প্রতিভার অস্ফুট আর্তনাদ ঠিকরে এলো। মানে মারা গেছে? মানে কখন মারা গেলেন? এক্ষুনি তো কাতরাচ্ছিলেন। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো?
আমি যে এক্ষুনি দেখলাম বেঁচে আছে। আপনি কি পেশেন্টকে এক্সামিন করেছেন? কই দেখলাম না তো। কিছু না করে বলছেন ও মারা গেছে। এসবের মানেটা কি? মানে আবার কি? পেশেন্টটা ওটিতেই এক্সপায়ার করেছে এক্ষুনি। একটু আগে কাতরাচ্ছিল কারণ তখনও বেঁচে ছিল। কি নিষ্পৃহ কণ্ঠস্বর। প্রতিভা কি প্রতিক্রিয়া দেখাবে প্রথমটায় বুঝে উঠতে পারছিল না। সামনে নিয়ে ভালো করে তাকালো মহিলার দিকে। সাদা ইউনিফর্মের উপর নাম লেখা ব্যাচ আটকানো। কম আলো হলেও নামটা পড়ার চেষ্টা করলো প্রতিভা। হ্যাঁ, পড়া যাচ্ছে। লুসি ডিসুজা। আমার নাম সুষমা নিয়োগী। হঠাৎ আরেকটি বামা কণ্ঠে চমকে উঠল প্রতিভা। পেছনে ফিরে তাকালো, সেই টয়লেটের সামনে দেখা হওয়া নার্স ভদ্র মহিলা। কিন্তু আশ্চর্য, এরা সব ওর মনের কথা বুঝতে পারছে কেমন করে? তখনই রোজি আর সুষমা একসাথে বলে উঠলেন, এক্ষুনি তুমিও সব বুঝতে পারবে। ও এখানে এলো কি করে? একটু আগে এই পেশেন্ট তো 33 নম্বর বেডে ভর্তি ছিল, সার্জিক্যাল ওয়ার্ডে। ওকে এখানে কে আনলো? কি করে বা মারা গেল? বারে, অসুস্থ মানুষ তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই না? কি অপারেশন হলো ওর এটুকু সময়ের মধ্যে? কি হয়েছিল? যে কোনো অস্ত্রোপচারেই তো অল্প বিস্তর রিস্ক থেকে যায়, তাই নয় কি? ধরে নাও এমন কিছু হয়েছিল যাতে মানুষ বাঁচে না। নতুন করে প্রতিভার মনে ভয়টা আরো জোরে চেপে বসেছে, আর সেই সাথে ফিরে এসেছে ওর হুঁশ। এটা কি করছে প্রতিভা? ও বাঁচার কোনো চেষ্টা করছে না কেন? নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা না করে ও আরো বেশি করে জড়িয়ে পড়ছে এমন একটা প্রচন্ড রকমের গোলক ধাঁধায়। না 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 না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা মানে নিজের বিপদ আরো বাড়িয়ে তোলা। প্রতিভা নতুন করে সাহস সঞ্চয় করে ছুটে বেরিয়ে এলো ঘরটা থেকে। ওই তো সিঁড়ি। কোনো দিক না তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো রুদ্ধশ্বাসে। এবার অবশ্য আর কোনো গোল বাঁধল না। প্রতিভা সহজেই পৌঁছে যেতে পারলো একতলায়। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে প্রতিভার। একতলার বারান্দার গেটটা 2 হাত দিয়ে আঁকড়ে ধরে হাঁপাতে লাগলো। একটু জল চাই, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এতক্ষণে ভালোই বুঝতে পেরেছে যে ও অন্য কোনো বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। মর্গের বিল্ডিংটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এমন মস্ত একটা ভুলও কি করে করলো সেটাই তো ভেবে পাচ্ছে না ও। বিগত 3টে মাসে কোনো দিন যে ভুল হলো না, আজ সেই ভুল হলো কেমন করে? গেটটা শক্ত করে আঁকড়ে হয়ে সোজা হয়ে দাঁড়ালো প্রতিভা। একতলার বারান্দায় একটা মিটমিটে ফ্লোরোসেন্ট বাতি জ্বলছে। টিউবটা 2টি প্রান্তই কালচে হয়ে এসেছে, যে কোনো মুহূর্তে দপদপ করে নিভে যেতে পারে। সেই নামমাত্র আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ঝাটপাট পড়েনি। একটু জলের আশায় এদিক ওদিক তাকাতে থাকে প্রতিভা। আর ভিতরে ঢোকার সাহস নেই ওর। আগে ওই অভিশপ্ত ইমারতটা থেকে বিরক্ত। প্রতিভা দেখলো ভাঙাচোরা গেটটা একটা তালা ঝুলছে। সেই তালাটা যে বহু বছর আগে ঝোলানো হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তালার ফোঁকর দিয়ে গজিয়ে উঠেছে কচি পাতা। ভোরের আলো ফুটছে, পূব আকাশে হালকা রং ধরেছে। সেই সঙ্গে অবশ্য আকাশের তারাগুলিও স্পষ্ট। নিজেকে একটু ধাতস্থ করে গেটটা ধরে জোরে জোরে 2বার ঝাঁকালো প্রতিভা। কড়কড় ঝনঝন শব্দ তুলে আর্তনাদ করে উঠল গেটটা। বেরোতেই হবে প্রতিভাকে। গেটটা ধরে আবার ঝাঁকাতে যাবে, তখনই একটা শব্দ কানে আসতে পেছন ফিরে তাকালো প্রতিভা। একজন ওয়ার্ড বয়, মুখটা অচেনা। একে তো আগে দেখেনি প্রতিভা। জামার বুকে যথারীতি নাম লেখা ব্যাচ আটকানো। নামটা পড়ার চেষ্টা করলো প্রতিভা। এখানে ফ্লোরোসেন্ট বাতির আলোয় পড়তে তেমন অসুবিধা হচ্ছে না। লোকটির নাম খোদে অক্ষরে খোদাই করা রয়েছে, শ্রীধর কুমার। না, এই নামও প্রতিভা কারোর মুখে শুনেছে বলে মনে করতে পারল না। শ্রীধর রোবটের মতো সিঁড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎই থমকালো, তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো প্রতিভার দিকে। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হাসি। কেমন যেন হাসিটা ব্যঙ্গ, অপার্থিবতা, বিভৎসতা সবটা মিলে মিশে কেমন যেন একটা অসহনীয় আকার ধারণ করেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল প্রতিভার।
সে ঘুরে গেটের দিকে তাকাতেই নতুন করে শিউরে উঠল সে। গেটটা খোলা, তালাটা একটি গেটের আংটায় আধ ঝোলা হয়ে রয়েছে। প্রতিভা গেটটা খুলে বাইরে বেরিয়ে এলো। ওপরে ওপরে খোলা আকাশ। সে অবশেষে মুক্ত হতে পেরেছে ওই অভিশপ্ত পুরী থেকে। আকাশ ফর্সা হয়েছে। এখন প্রতিভার প্রথম কাজ হলো সিস্টার স্টেশনে গিয়ে মেট্রনকে বা প্রবীণা কোনো সিস্টারকে জিজ্ঞাসা করবে এই বিল্ডিংটা সম্বন্ধে, কি আছে এই বিল্ডিংয়ে, গোটা রাত সে কাদের সঙ্গে ছিল। যদি তার অন্য কিছু হয় তবে তারা প্রতিভাকে ছেড়ে দিল কেন? কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অত্যন্ত স্লথ পায়ে বিধ্বস্ত শরীরটাকে টেনে নিয়ে এগোতে লাগলো। বুঝি 10 পাও হয়নি। তখনই কানে এলো হাসপাতালের মেন গেটের দিক থেকে মৃদু কোলাহল ভেসে আসছে। শুধু তাই নয়, কোলাহল গুঞ্জন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আবার চুপ করে দাঁড়িয়ে পড়ে কান খাড়া করে শোনার চেষ্টা করল প্রতিভা। কে জানে কি না কি নিয়ে ঝামেলা বেঁধেছে। নির্ঘাত কোনো পেশেন্ট পার্টি ঝামেলা লাগিয়েছে জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে। ব্যাটারা মহা শয়তান। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মেরে ধরে কি যে আনন্দ পায় কে জানে। একে প্রতিভার মাথা কাজ করছে না। রাত্রের ঘটনাটা ঠিক ব্যাখ্যা হতে পারে ভাবতে গেলেই তার মাথা পাগল পাগল লাগছে। শরীর আর বইছে না। আগে নার্সের স্টেশনে যেতে হবে। ভাবনার মাঝেই হঠাৎ সোনালির একটানা উচ্চস্বর ভেসে এলো। এটা কি করে সম্ভব? না না না, কোথাও একটা ভুল হচ্ছে। আমি যে ওকে ফোন করলাম, ও বলল ও হাসপাতালে পৌঁছে গিয়েছে। আমি ওকে খেতে আসতে বললাম, ও বলল যে ও আসছে, কিন্তু ও আসেনি। আমি বারবার চেষ্টা করে ওর মোবাইলের লাইন পাইনি। আমি সারা হাসপাতাল ওকে খুঁজলাম কিন্তু পেলাম না। কিন্তু তবু ও তো আমার সাথে কথা বললো। আমি পরিষ্কার শুনেছি ও বারবার বলেছে ও এখানে পৌঁছে গিয়েছে। তাহলে এটা কি করে সম্ভব? হলোটা কি? সোনালি দিয়ে এমন চিৎকার করে কান্নাকাটি করে চলেছে কেন? আর তাছাড়া ওসব কি বা বলছে ও? প্রতিভার এবার কৌতূহল হলো। আরো কিছুটা এগোতেই ও দেখতে পেল মেন গেটের ওখানটায় উপচে পড়া ভিড়। প্রায় গোটা হাসপাতালটাই জড়ো হয়েছে। ডাক্তারবাবুরা, ডাক্তার দিদিমণিরা থেকে শুরু করে ইন্টার্নরা, সমস্ত সেবিকাদের দল, 4th ক্লাস স্টাফ, এমনকি কিচেন স্টাফদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেল। প্রতিভা তাড়াতাড়ি পা চালানোর চেষ্টা করল। ইতিমধ্যে সেখানে উপস্থিত হলেন হসপিটাল সুপার সহ অথরিটির অন্যান্য কর্মকর্তারা। তাদের দেখা মাত্রই বিশৃঙ্খল ভিড় দুই পাশে সরে গিয়ে মাঝখান দিয়ে যাওয়া আসার রাস্তা করে দিল। আর ঠিক তখনই প্রতিভা দেখতে পেল লাল ছোপ পরা পোশাক পরিহিতা মেয়েটির দেহটি। মেয়েটি আর কেউ নয়, প্রতিভা নিজে। নাক দিয়ে গড়াচ্ছে লাল তরল। কপালের ক্ষতটি যদিও অগভীর, হাত বোঝা চোখ, সামান্য হা হয়ে রয়েছে মুখ। তখন বাস থেকে নামতে গিয়ে তাহলে তখন কি প্রতিভার সত্যি উচিত ছিল একবার গিয়ে দেখার যে কার দুর্ঘটনা ঘটল? বিশেষ করে সে নিজেই যখন একজন নার্স। বোঝাই যাচ্ছে কেউ দেহটার সাথে সাথে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যায়নি, কারণ সকলেই বুঝেছিল যে দেহে প্রাণ নেই। তারপর ভোরের দিকে কেউ ওর পার্স ঘেটে আইডেন্টিটি খুঁজে বার করে ওকে নিয়ে এসেছে ওর নিজের হাসপাতালে। ডাক্তারবাবুরা পরীক্ষা করে দুঃখ প্রকাশ করলেন। চারিদিকে পরিচিত লোকজনেরা বিলাপ শুরু করেছে। মেট্রন দিদি তো ওখানেই বসে পড়েছেন। চিৎকার করে কাঁদছে সোনালি। কপাল চাপড়াচ্ছেন সুপার। মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছে ইন্টার্নরা। দৌড়ে গিয়ে ট্রলি নিয়ে এলো কয়েকজন ওয়ার্ড বয়। কিন্তু সেসব দেখার মতো মানসিক অবস্থা তখন প্রতিভার ছিল না। তখন তার মাথায় পাক খাচ্ছে এক ভীষণ রকমের জটিল ধাঁধা। পরিবেশ শান্ত হয়ে গিয়েছে একেবারে। চারিদিকে বিরাজ করছে শ্মশানের নীরবতা। দেহ ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তখনও গেটের ওখানে মানুষের ইতস্তত জটলা। সোনালিদি কান্না থামিয়ে চুপ করে বসে আছে চত্বরের ভেতর একটি গাছের নিচে বাঁধানো বেদির উপর। তাকে ঘিরে রয়েছেন আরো অনেকে। ভেসে আসছে টুকরো টুকরো কথা।
হঠাৎ সৃষ্টি হয়ে তক্ষণে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বুদবুদের মতো বিলাপ। একজন প্রবীণা সেবিকা মধুমিতাদি যেন আপন মনেই বলে উঠলেন, আমি এখানে চাকরি পাওয়ার পর এই নিয়ে মোট 3 জন স্টাফের মৃত্যু দেখলাম। রোজি, শ্রীধর আর প্রতিভা। আর একজন বলে উঠলেন, আর আমি জয়েন করার মাত্র কয়েকটা মাস পরেই তো চলে গেল সুষমা। ক্যান্সারে যা কষ্ট পাচ্ছিল, তাও কি মনের জোর বলো। শরীরে ওই মারণ রোগ নিয়েও মুখ বুজে ডিউটি করে গিয়েছে। তারপর ডাক্তার বিপ্লব ঘোষের কথাটা মনে করো, ডিউটি করতে করতে হার্ট অ্যাটাক। রোজি, শ্রীধর আর সুষমা, এই নাম তিনটি একবারেই চিনতে পারল প্রতিভা। ঘাড় ঘুরিয়ে হাসপাতালের পেছনের দিকে সে বিল্ডিংটার দিকে তাকালো প্রতিভা। এটিকে সে আগে দেখেছে বহুবার, কিন্তু পরিত্যক্ত বলে সেভাবে কখনো খেয়াল করেনি। আজ দিনের আলোয় সে খুঁটিয়ে দেখছিল বিল্ডিংটাকে। মাথা তুলে উপর দিকে তাকাতেই চমকে উঠল প্রতিভা। ছাদের আলসে ধরে পরপর পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রায় 15-20 জন বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলা। দেখেই বোঝা যাচ্ছে কেউ চিকিৎসক, মহিলা চিকিৎসক, সেবিকা, ওয়ার্ড বয়, মেল নার্স ইত্যাদি। দূরে হলেও তাদের স্পষ্ট দেখতে পাচ্ছে প্রতিভা। তাদের মধ্যে শ্রীধর, সুষমা ও রোজিকে চিনতে পারছে প্রতিভা। হাত নেড়ে তাকে ডাকছে সুষমা। এসো প্রতিভা, এসো, চলে এসো। কোনো ভয় নেই তোমার। আমরা কেউ এই হাসপাতাল ছেড়ে যেতে পারিনি গো। বড্ড ভালোবাসি যে এই পরিত্যক্ত বিল্ডিংটায় সকলে একসাথে মিলে রয়ে গিয়েছি। এখন থেকে তুমিও থাকবে আমাদের সকলের সাথে। গতকালই তোমার জীবনের চরম দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটু মনে করে দেখো, সব মনে পড়ে যাবে তোমার। আর তাই জন্যেই হাসপাতালে এসে তুমি এখানেই ঢুকেছিলে আগে। প্রথমে বুঝতে পারোনি, তাই ভয় পাচ্ছিলে, কিন্তু এখন তো বুঝতে পারছো। প্রথম সবাই এখানে এসে ভয় পায়, অবাক হয়। ও কিছু না, রাত হলে পেশেন্টদের সবাইকে দেখতে পাবে। কই, এসো। শরীরটা এতক্ষণে খুব হালকা লাগছে প্রতিভার। না, আর কোনো ভয় করছে না। হাঁটতে শুরু করলো সেই পরিত্যক্ত বিল্ডিংটির দিকে।